সবাই কি ক্লাসে মনোযোগ দিবা নাকি লগ ইন করে চলে যাবা? না স্যার স্যার আজকে দিব ইনশাআল্লাহ। আছে স্যার আছে। ওকে, লগ ইন করে চলে গেলে আমি কিন্তু একটু পর পর র্যান্ডমলি খুঁজবো, না থাকলে কি হবে তোমরা চিন্তাই করতে পারবে না। ক্লাস টেস্টে 20 নাম্বার 0, জাস্ট 0। ওকে, স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার গত ক্লাস থেকে একটা কোশ্চেন, পিএফ টা কি বলছেন এটা বুঝি নাই। একটা দাঁড়াও, হ্যালো হ্যালো, আমি ক্লাস শুরু করছি, বলো ইমার্জেন্সি কিছু? পাঠাচ্ছি 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 পাঠাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। জি, আসছি, বলো আসসালামু। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখতেছি ভাবি, আমি একটা ক্লাস নিচ্ছি তো। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি না, আমি লিখে রাখতেছি, আপনি রোববারে নেবেন, বৃহস্পতিবার ক্যান্সেল। ওকে ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। ওকে, তুমি বলতেছো পিএফটা কি? আমরা যখন পিএইচ যখন পড়ছো মনে আছে যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মনে আছে এটা? জি স্যার। সো কেন এটাকে নেগেটিভ লগারিদমে কনভার্ট করা হলো? কারণ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা যদি তুমি এমনি মেজার করো দেখা যায়। আচ্ছা তোমরা কথা বলবা নাকি আমি বলবো? হ্যালো, স্যার আপনি বলবেন, স্যার আপনি বলেন। তাহলে তোমাদের মধ্যে কথা হয় কেন? প্রশ্ন করতেছিল পিএফ টা কি? আমরা বলতেছি পিএফ ইজ ভেরি সিমিলার টু পিএইচ অর পিই। পিই হচ্ছে নেগেটিভ লগারিদম অফ ইলেকট্রন অ্যাক্টিভিটি, রিডক্স পটেনশিয়ালে তোমরা পড়ছো। পিএইচ হলো নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভিটিস। আমাদের টার্গেট হচ্ছে পিএইচ এর ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন অ্যাক্টিভিটিসটা কি, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নটা মেজার করা। কিন্তু এটার কনসেন্ট্রেশন সয়েলে দেখা যায় এত কম আসে যে 0.0000007 আসলো। এটা একটা অড একটা নাম্বার, 0.0000007। এটাকে যদি একটা তুমি একটা রাউন্ড ফিগার, একটা কমফোর্টেবল একটা ফিগারে তুমি নিয়ে আসতে চাও, দেন এটাকে লগ ট্রান্সফরমেশন করলে এটা কমফোর্টেবল ফিগার হয়। এজন্য এটাকে নেগেটিভ লগারিদমে তোমার এক্সপ্রেস করা হয়। ঠিক ওয়াটার হাইট যখন হয়, তুমি ধরো একটা সয়েলের মধ্যে সেন্টিমিটার ওয়াটার হাইট, সয়েল ওয়াটারের কলাম যে হাইট আছে, এটাকে যদি নেগেটিভ লগারিদম অফ সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট প্রকাশ করা হয় তখন এটাকে বলা হয় পিএফ, হুইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট। ওইটা যেমন ছিল নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা হবে নেগেটিভ লগারিদম অফ সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট অর ওয়াটার কলাম হাইট এক্সপ্রেসড ইন সেন্টিমিটার। বুঝাইতে পারছি? জি স্যার। অর্থাৎ তুমি যখন ওয়াটার কলাম হাইট কে ইন সয়েল ওয়াটার কলাম হাইট কে নেগেটিভ লগারিদম অফ কনভার্ট করবা, এটাকে পিএফ বলা হয়। যেমন আমরা যখন তোমার এই ফিল্ড ক্যাপাসিটির অপটিমাম লেভেলে আমরা বলছি, ম্যাক্সিমাম লেভেলে তোমার সয়েল ওয়াটার টেনশন থাকে 15 বার, মনে আছে? এরপরে এক্সিড করে গেলেই দেখা যায় তোমার উইল্টিং পয়েন্টে চলে যায়, আর গাছ পানিটা এক্সট্রাক্ট করে নিতে পারে না। তাহলে এই যে 15 বার অফ টেনশন, এই 15 বার অফ টেনশন ওয়াটার কলাম হাইট কত হবে জানো? 15 বারে একবারে ওয়াটার কলাম হাইট হয় 1033 সেন্টিমিটার। 1033। আমার কথা শোনা যায়? জি স্যার শোনা যায়। 1033 সেন্টিমিটার। 1033 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট ইন 1 সেন্টিমিটার স্কয়ার এরিয়া যে প্রেসার ক্রিয়েট করে, দ্যাট ইজ 1 বার। তাহলে তোমার যদি 15 বার হয় কত হবে? 15 ইনটু 1033 কত হাজার হলো? অনেক বেশি, তাই না? জি স্যার। এটাকে যদি তুমি নেগেটিভ লগারিদম অফ ওয়াটার কলাম হাইট, এই 15,000 বা 18,000 কে যদি তুমি নেগেটিভ ওয়াটার লগ ভ্যালুতে ট্রান্সফর্ম করো তখন এটা হয় 4.2। 4.2। স্যার আমাদের হচ্ছে ওই 1 বার ইকুয়াল টু যে 1022 সেন্টিমিটার লেখা ছিল ওটা কি আলাদা নাকি এটাই ছিল? এটাই ছিল 1022 সেন্টিমিটার, সরি 1022 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট, এটা হলো 1 বার। জি স্যার। এখন তোমার যদি 15 বার হয় তাহলে 1022 ইনটু 15 অনেক বড় একটা ফিগার হয়। এটাকে যদি তুমি পিএফ ভ্যালুতে কনভার্ট করো, দ্যাট মিন্স লগ ট্রান্সফরমেশন করো, দেন ভ্যালুটা হয় 4.2।
তার মানে এটা অনেক একটা কমফোর্টেবল 15,000 18,000 এর তুলনায় 4.2 তে কনভার্ট হয় জাস্ট কমফোর্টেবল এক্সপ্রেশনের জন্য এটাকে আমরা পিএফ এ কনভার্ট করি যেমন হাইড্রোজেন আয়নটাকে পিএইচ এ কনভার্ট করা হয় বুঝাইতে পারছি জি স্যার জি স্যার ওকে কুইক করতে হবে এরপরে খুবই সিম্পল সহজ একটা টপিক ফ্যাক্টরস এফেক্টিং সয়েল ওয়াটার রিটেনশন সয়েল ওয়াটার রিটেনশনটা আমরা বুঝতে পারি যে একটা সয়েল কতটুকু ওয়াটারকে রিটেইন করবে একটা সয়েল কতটুকু ওয়াটারকে হোল্ড করবে কতটুকু ওয়াটারকে সে রিটেইন করবে কতটুকু ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে সেটা কিসের উপর ডিপেন্ড করে কোন কোন ফ্যাক্টর দ্বারা সেটা প্রভাবিত হয় ইনফ্লুয়েন্সড হয় ফার্স্ট ওয়ান আমরা তোমাদেরকে বলছি যে স্যান্ডি সয়েল হলে সে পানি ধরে রাখতে পারবে না বিকজ অফ দা লার্জার ফরেস্ট স্পেস এন্ড অলসো বিকজ দে ডোন্ট হ্যাভ নেগেটিভ চার্জ স্যান্ডি সয়েলে পানি ধরে রাখতে পারতেছে না আর ক্লে সয়েলে কেন ধরে রাখে বিকজ দে হ্যাভ মাইক্রোপোরস and for connectivity and তোমার for geometry different than the sandy soils এই কারণে তারা পানিটা ধরে রাখতে পারে তাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে যেহেতু ওয়াটার মলিকিউল পজিটিভ চার্জ বেয়ার করে সে ওয়াটার মলিকিউলকে ধরে রাখতে পারবে তাহলে কয়টা কারণ একটা হলো বিকজ they have negative charge because they have micropores therefore connectivity is different than the sandy soils for geometry is different than the sandy soils এই কারণে ক্লে সয়েল বেশি পানি ধরে রাখতে পারে স্যান্ডি সয়েল কম পানি ধরে রাখতে পারে বুঝাইতে পারছি জি স্যার জি স্যার দেন সয়েল ডেনসিটি এন্ড পোরোসিটি ডেনসিটি যদি বেশি হয় একটা সয়েল যদি ডেন্সড হয় একটা সয়েল যদি কম্প্যাক্ট হয় তাহলে সে ওয়াটার অ্যাকোমোডেট কোথায় করতে পারবে না স্যার অ্যাকোমোডেট করতে পারবে না তার মানে তার ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি কম না বেশি হবে কম হবে স্যার আচ্ছা আর যেটার পোরোসিটি বেশি আছে ডেনসিটি কম মানে তো পোরোসিটি বেশি পোরাস হবে বেশি দ্যাট ইজ পোর স্পেস বেশি থাকবে দ্যাট মিন্স এটার অ্যাকোমোডেট করার জন্য যে রুম দরকার সে রুমটা বেশি আছে ইট মিন্স যে ইট উইল রিটেন মোর ওয়াটার বিকজ ইট হ্যাজ মোর porous system it has more porosity it has more pore spaces বুঝাইতে পারছি জি স্যার তাহলে যত বেশি কম্প্যাক্ট হবে যত বেশি বাল্ক ডেনসিটি হবে তত ওয়াটার কন্টেন্ট তার কম হবে তত ওয়াটার হোল্ড করার এবিলিটি তার কম হবে কারণ তার সে অ্যাকোমোডেশন করার মতো এবিলিটি নাই পোর স্পেস নাই মালচিং ওয়াটার রিটেনশন ইনক্রিজ করে মালচিং দুই ধরনের একটা হচ্ছে কি আমরা উপরে সারফেস কভারেজ আর একটা হচ্ছে সয়েল উপরে তোমার ক্রাস্টটাকে ভেঙে দিয়ে ক্যাপিলারি পোর গুলা যে আছে ক্যাপিলারি টিউব আছে এটাকে যদি তুমি মাটিটাকে জুরজুরে করে এটা ভেঙে দাও তাহলে ওয়াটার যে কানেক্টেড টিউব থাকে টু মুভ ওয়াটার ফ্রম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড উপরের দিকে পানি যে মুভ করে ডিউ টু হাই ওয়াটার টেনশন উপরে তাহলে সেই টেনশন মুভ করার টিউবটা যদি তুমি ভেঙে দাও তাহলে ওয়াটার মুভ করবে না উপরে ইভাপোরেট হয়ে লস হবে না ওয়াটারটা সয়েলে থেকে যাবে বুঝাইতে পারছি কেন ওয়াটার নিচ থেকে উপরের দিকে মুভ করে জি স্যার ক্যাপিলারি অ্যাকশনের কারণে কখন ওয়াটার নিচ থেকে উপরের দিকে মুভ করে অনন্যা সাহা জি স্যার কখন স্যার। ওয়াটার স্যার ওই যে ক্যাপিলারি টিউব গুলা যদি ভেঙে দেয় তাহলে স্যার ওই যে ওয়াটার নিচ থেকে উপরে যেতে পারবে না এটা কিন্তু স্যার ওয়াটার নিচ ন্যাচারাল থেকে উপরে যায় কেন ওয়াটারের ধর্ম হচ্ছে উপর থেকে নিচে যাবে তাহলে কেন নিচ থেকে উপরে যায় কখন যাবে ক্যাপিলারি অ্যাকশনের কারণে স্যার ক্যাপিলারি অ্যাকশনের কারণে স্যার চা খাওয়া? স্যার ক্যাপিলারি অ্যাকশনে এটা নিচ থেকে উপরের দিকে যাবে রাতে কথা হয়েছে বলছে হ্যাঁ স্যার সাথে রাতে কথা হয়েছে বলছে যদি আজকে নিতে পারো তাহলে উনি বৃহস্পতিবার দিয়ে দিবে না হয় শুক্রবারেও দিতে পারে তুমি ইয়ে হলো না যত যদি তোমার সুযোগ থাকে করো থ্যাংক ইউ ভাই ওকে তোমাদের ফোনগুলা মাঝে মাঝে ধরতে হচ্ছে কারণ আমাকে হেডশিপ চালাইতে হয় একই সময় ডিপার্টমেন্ট চালাইতে হলে আমাকে ফোন ধরতে হয় যেটা যদিও আমার এই কি বলে প্রিন্সিপালের বাইরে ক্লাস চলাকালীন ফোন ধরাটা তারপরে ধরতে হচ্ছে ডিউ টু দা হেডশিপ ওকে তুমি কথা ঠিকই বলছো ডিউ টু কি বললা ক্যাপিলারি অ্যাকশনের জন্য স্যার এটা এইজন্য ক্যাপিলারি অ্যাকশনটা কি ক্যাপিলারি অ্যাকশনটা বুঝাই বলো স্যার ক্যাপিলারি অ্যাকশনটা হচ্ছে স্যার ওই যে মানে একটা মানে অণু মানে পানির অণু নিচের আরেকটা পানির অণুকে আকর্ষণ করবে এভাবে কারণটা কি কেন কজটা কি কারণটা কি তাই যে ওয়াটারের মধ্যে যে একটা আকর্ষণ থাকে যে হ্যাঁ এই আকর্ষণের জন্য নিয়ে আসবে গুড কারণ হচ্ছে সারফেসে যখন এই যে এখন ড্রাই পিরিয়ড শীতকাল কোনো বৃষ্টি আছে না
তাহলে উপরের সারফেসটা কিন্তু সয়েলটা খুবই খুবই ড্রাই, একদম হ্যাঁ, পাউডারি dry হয়ে থাকবে। গেছে। আর নিচের দিকে কিন্তু পানি আছে, যত নিচে যাবা গ্রাউন্ড ওয়াটার লেভেল পর্যন্ত কি আছে? পানি আছে। পানি আছে। আর উপরের মাটিটা ড্রাই, যে মাটিটা ড্রাই সে মাটিটা সয়েল ওয়াটার টেনশন অনেক বেশি হাই, আর যেটা স্যাচুরেটেড যেটাতে ময়েশ্চার আছে সেটা সয়েল ওয়াটার টেনশন কম। তাহলে হাই টেনশন যেদিকে থাকবে ওয়াটারটা সেই দিকে মুভ করবে, মুভ হাই করবে, টেনশনের হ্যাঁ। দিকে। এই জন্য সয়েল ওয়াটারটা নিচ থেকে উপরের দিকে চলে আসে। এটা এখন কিভাবে মুভ করবে, তার পাথওয়ে কি? পাথওয়েটা হচ্ছে ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবটা কি? ক্যাপিলারি পোর কোনগুলা? মাইক্রোপোর। তাহলে হ্যাঁ। মাইক্রোপোর গুলো একটার সাথে একটা কানেক্টেড হয়ে যে টিউব ফর্ম করে এটাকে আমরা বলি ক্যাপিলারি টিউব। এই Tube. টিউব দিয়ে পানিটা উপরে উঠে আসে। তুমি টিউবের মুখটা যদি উপরে জোরে করে ভেঙে দাও মাটিগুলা, তাহলে টিউবের মুখটা ভেঙে যায়, তাহলে আর ওয়াটার ইভাপোরেট করে উপরে বাইর হয়ে আসবে না, সয়েলের মধ্যে থেকে যাবে। এটা একটা মালচিং। আরেকটা মালচিং উপরে সারফেস কভারেজ। তুমি পলিথিন শীট দাও, তুমি রাইস স্ট্র দাও, রাইস হাস্ক দাও, যে কোনো একটা অর্গানিক ডেব্রিস দিয়ে সারফেসটা কভার করে দাও। ইভেন তুমি যদি তোমার হলো যেমন কভার ক্রপ দিয়ে দিতে পারো, রাইস, সরিষা, অন্যান্য ক্রপ দিয়ে তুমি যদি কভার ক্রপ করে দাও, তাহলেও সারফেসটা কভার থাকলে ওয়াটারটা লস কম হবে, ইভাপোরেশন লস কম হবে, বিকজ দিস ফাংশনস অ্যাজ এ ইভাপোরেশন ব্যারিয়ার। এখন এই ক্ষেত্রে কেন মালচিং দিলে ওয়াটার রিটেনশন ইনক্রিজ করবে? কারণ মালচিং তো ওয়াটার ইভাপোরেশনের ব্যারিয়ার হিসেবে কাজ করে, সো ইভাপোরেট করতে পারবে না, বেশি পানি সে ধরে রাখতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মালচিং যখন দেওয়া হয়, যদি অর্গানিক মালচিং দাও, ধরো রাইস স্ট্র দিলা বা কাউডাং দিলা, তারপরে সডাস্ট দিলা আর রাইস হাস্ক দিলা, এগুলো দেওয়ার পরে একটা সময় এগুলো যখন ডিকম্পোজিশন হয়, এই ম্যাটেরিয়াল গুলা কি করে? অর্গানিক ম্যাটার পরিমাণ বাড়ায় এবং সয়েলটাকে জোরে করে লুজ করে বাই এগ্রিগেশন। এগ্রিগেটের কথা মনে আছে? এগ্রিগেট জি স্যার। এগ্রিগেট কিছু কিছু সিমেন্টিং এজেন্ট আছে, সয়েল পার্টিকেল গুলোকে একত্রিত করে, যে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট ন্যাচারাল প্লেনে যে অ্যারেঞ্জমেন্টটা করে, এটাতে অর্গানিক ম্যাটার একটা সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করে, যে কারণে সে এগ্রিগেশনের পরিমাণ বাড়ায়। আর যত বেশি এগ্রিগেট তৈরি হবে, যত এগ্রিগেশন হবে, তত সয়েলটা পোরাস হবে, তত লুজ হবে, তত ওয়াটার রিটেইন বেশি করবে। এরপর টিলেজ আসো। গুড টিল্ট কন্ডিশনস, টিলেজ যত বেশি দিবা, যত বেশি টিলেজ অপারেশন হবে, মাটি যত জোরে করে দিবা, তত তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কি হবে? বাড়বে। আচ্ছা, যদিও এটা একটা কন্ট্রাডিকশন আছে। তুমি যদি একইভাবে আবার যদি লং টার্ম মোর দেন 10 ইয়ার্স যদি কোনো টিলেজ না দাও, হোয়াট উই কল কনজারভেশন টিলেজ, নো টিলেজ, স্ট্রিপ টিলেজ, জিরো টিলেজ, মিনিমাম। হ্যালো, স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো বলো। স্যার এই যে স্যার ক্যাপিলারি অ্যাকশন, এটা কি ন্যাচারাল মালচিং এর মধ্যে পড়বে না? ন্যাচারাল মালচিং এর মধ্যে পড়বে না স্যার? ক্যাপিলারি অ্যাকশনটা? জি স্যার, এই মালচিং যে স্যার দুই প্রকার আছে, যে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল। তো ক্যাপিলারি অ্যাকশনটা এটা স্যার ন্যাচারালের মধ্যে পড়বে না? না, ক্যাপিলারি অ্যাকশন যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে, কিন্তু তুমি যদি আর্টিফিশিয়াল মালস উপরে দাও অথবা তুমি মালস করে দাও, যেটাই করো, সেটা ক্যাপিলারি টিউবটাকে যদি তুমি ভেঙে দাও, মাটিটাকে জোরে করে, ন্যাচারালি যে ক্যাপিলারি টিউব ফর্ম করছিল সেটা তো ভেঙে যাবে। জি স্যার। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। কারণ ক্যাপিলারি টিউবটা ফর্ম করবে ন্যাচারালি, কমপ্লিটলি ন্যাচারাল প্রসেস। তুমি যদি মালসিং করে ওটা ভেঙে দাও, তাহলে এটা ওয়াটারটা সে পাস করবে না, ওয়াটারটা ইভাপোরেশন লসটা হবে না, কারণ তার টিউবের মুখটা ভেঙে গেছে, কানেক্টেড টিউবটা ডিসকানেক্টেড হয়ে গেছে, পানিটা আসতে পারবে না। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, টিলেজের কথা আমরা বলতেছিলাম। তুমি যখন শর্ট টার্মের ক্ষেত্রে যদি টিলেজ বেশি দাও, তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ওয়াটার রিটেনশন বাড়বে। আবার যদি নো টিলেজ ফর লং টার্ম, ফর মোর দেন 10 ইয়ার্স দাও, দেখা যায় সেক্ষেত্রে আবার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়। কারণ 10 বছর যদি কোনো টিলেজ না দাও, প্লাউইং না করো, সয়েলটাকে যদি ইনভার্সন না করো, তাহলে সয়েলের মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে সেটা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের কাছে এক্সপোজড হয় না। বুঝাইতে পারছি? তাহলে ওটা বার্ন হয় না, অক্সিডেশন হয় না, ওটা বিল্ড আপ হয়। সয়েলে অর্গানিক ম্যাটার
নো টিলেজ যদি তুমি নো টিলেজ দেওয়া মানে কি প্লাউইং করে সয়েলটাকে তুমি ইনভার্সন করতেছো, উল্টাই দিচ্ছ। উল্টাই দেওয়ার মানে হচ্ছে সয়েলের ভিতরে যে অর্গানিক ম্যাটার গুলো ছিল সেটা এক্সপোজড হচ্ছে, উন্মুক্ত হচ্ছে টু দ্য অ্যাটমসফেরিক অক্সিজেন। তাহলে অক্সিজেনের কন্ট্যাক্টে যখন আসবে সেই অর্গানিক কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হয়ে চলে যাবে, শেষ হয়ে যাবে, বার্ন হয়ে যাবে। কিন্তু তুমি যদি 10 বছর ধরে নো টিলেজ রাখো, অর্থাৎ টিলেজ না করো, ইনভার্সন না করো, এক্সপোজ না করো, তাহলে ওই অর্গানিক ম্যাটারটা বার্ন হবে না, সেটা আস্তে 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 সয়েলে অ্যাকুমুলেট করবে, জমা হবে। আর যত বেশি অর্গানিক ম্যাটার জমা হবে তত সয়েলটা আস্তে আস্তে লুজ হবে, পোরাস হবে, পোরোসিটি বাড়বে, তার ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে টিলেজের ক্ষেত্রে বলছি শর্ট টার্ম টিলেজের ক্ষেত্রে যত চার্জ দিবা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে, বাট লং টার্ম টিলেজ, হোয়াট ইজ লং টার্ম টিলেজ? টিলেজ লং টার্ম নো টিলেজ মানে মোর দেন 10 ইয়ার্স হলে আমরা লং টার্ম বলি, সেক্ষেত্রে আবার নো টিলেজে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়বে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। রনি হাসান জি স্যার, বুঝতে পারছি স্যার। রনি হাসান আছো? জি স্যার, আছি স্যার। গুড। তুমি এখন বলো কিভাবে লং টার্ম টিলেজ দিলে অর্গানিক ম্যাটার বাড়ে, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বাড়ে, লং টার্ম টিলেজ মোর দেন 10 ইয়ার্স। স্যার, ইয়েস। 10 বছরের বেশি যদি স্যার টিলেজ না দেয় তাহলে মাটির ভিতরে যে অর্গানিক ম্যাটার গুলো আছে এগুলা স্যার আরো বেশি অ্যাকুমুলেট হতে থাকবে। কেন অর্গানিক কেন ম্যাটার অ্যাকুমুলেট হয়? স্যার কার্বন এগুলা ডাইঅক্সাইড না। বাতাসের সংস্পর্শে আসে না, সুতরাং স্যার এটা তো মাটির ভিতরেই থাকতেছে, এই জন্য তো স্যার অ্যাকুমুলেটই হয়। গুড। ঠিক আছে, সবাই বুঝতে পারলে ভেরি গুড। এটাকে আমরা বলি কনজারভেশন টিলেজ, তাই না? কনজারভেশন। ওকে, সয়েল অর্গানিক ম্যাটার কথা অলরেডি বলে দিচ্ছি, যত বাড়বে ওয়াটার রিটেনশন বাড়বে। নেচার অফ দ্য ক্লে মিনারেলস, নেচার কি? এটা কি ক্লে মিনারেলস এক্সপান্ডিং টাইপ নাকি নন এক্সপান্ডিং টাইপ? তোমরা কি ক্লে মিনারেল পড়া শুরু করো নাই নিচ্ছি না? না স্যার। ও জোফার স্যার তো পড়াই ফেলছেন, নাসার বলতেছো কেন? তাহলে ও নাসার বললো কেন? ওকে, তোমাদের ক্লে মিনারেলস এক্সপান্ডিং টাইপ আছে, নন এক্সপান্ডিং টাইপ আছে। এটাকে এক্সপান্ডিং টাইপ ক্লে মিনারেলের নাম বলো। কে বলবা? রোল নাম্বার 2296 2296 জি স্যার। বলো দুইটা এক্সপান্ডিং টাইপ ক্লে মিনারেলস এর নাম বলো। স্যার নামটা মনে পড়ছে না, তবে স্যার ওইটা বোধহয় স্যার ম্যাগনেসিয়ামের একটা ক্লে মিনারেল স্যার, নামটা মনে করতে পারছি না স্যার। গুড, তুমি যেটুকু মনে করছো এটা স্যার অনেক। ভার্মিকুলেট। বায়োটাইট ভার্মিকুলেট। স্মেকটাইট আর ভার্মিকুলেট। ভার্মিকুলাইট। ভার্মিকুলাইট। গুড, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট হয়ে যাচ্ছ দিন দিন দেখি। তোমার হচ্ছে স্মেকটাইট এন্ড ভার্মিকুলাইট, ক্লোরাইট, ইলাইট, দে আর এক্সপান্ডিং টাইপ অফ মিনারেলস, কারণ তাদের যে 2:1 লেয়ার আছে, লেয়ারের মাঝখানে ওয়াটার অ্যাট্রাক্টিং কিছু, যেমন ম্যাগনেসিয়াম ও বললো। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। তবে ওয়াটার আর এখানে সোডিয়াম থাকে আচ্ছা, স্মেকটাইট। এক্ষেত্রে খুবই টেকনিক্যাল, খেয়াল রাখো। যখন এক্সপানশন হয়, এক্সপানশন হলে কি হবে? তোমার ধরো একটা ক্লে মিনারেলের যে সাইজ ছিল এক্সপানশন হয়ে সে একটু মোটা হয়ে গেল, পাশেরটা এক্সপানশন হয়ে আরেকটু মোটা হলো, তাহলে পোর স্পেসটা কি বন্ধ হবে না খুলে যাবে? কি হবে বলো? হ্যাঁ স্যার বন্ধ হবে। বন্ধ হয়ে যাবে। এক্সপান্ডিং টাইপ অফ ক্লের ক্ষেত্রে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি তার বেশি হবে। এক্সপান্ডিং টাইপের ক্ষেত্রে কি হবে? বেশি হবে। বেশি হবে বেশি হবে। স্যার। তোমরা যদি একই ক্লাসরুমে ধরো 5 জন স্টুডেন্ট আসো, দেখা যায় ক্লাসরুমের দরজাটা একটু চিকন আছে, তারপর ক্লাসরুমে ঢোকার পরে তোমাকে অনেক 20 লিটার পানি খাওয়াই দেওয়া হলো, তাহলে তুমি বের হওয়ার সময় আটকে যাওয়ার পসিবিলিটি বেশি না? জি স্যার। জি স্যার। কেন? কারণ তোমার ভলিউম বেড়ে গেছে। এইভাবে যদি পাশাপাশি প্রত্যেকটা ক্লে পার্টিকেলস এর ভলিউম একটু একটু করে বেড়ে যায়, তাহলে কিউমুলেটিভ ইফেক্ট হবে, সিলিং হয়ে যাবে, ওটার যে পোরোসিটি গুলা ছিল ওটা বন্ধ হয়ে যাবে, তাহলে ওয়াটার মলিকুল গুলা ওটা দিয়ে পাস করতে পারবে না, ইভাপোরেশন কম হবে। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এরপর আসলে নেচার অফ ক্যাটায়নস, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আছে। খুবই প্রত্যেকটা পয়েন্ট খুবই হাইলি টেকনিক্যাল। নেচার অফ ক্যাটায়নস, ক্যাটায়নস এর নেচার, একটা হচ্ছে 2 ব্যালেন্স ক্যালসিয়াম, আরেকটা হলো মনো ব্যালেন্স 1 ব্যালেন্স, তাহলে সোডিয়াম। সেক্ষেত্রে কি হবে? যদি 2 ব্যালেন্স থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ব্যালেন্স 2,
তার মানে এরা কয়টা নেগেটিভ চার্জকে স্যাটিসফাই করবে? দুইটা। 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 আচ্ছা, তার মানে তারা দুইটা নেগেটিভ চার্জকে একত্রিত করবে, জোড়া বাঁধবে, রাইট? এজন্য এরা সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকলে সিমেন্টেশন হয়। সিমেন্টিং এজেন্ট হিসেবে কাজ করা মানে এগ্রিগেশন বেশি হবে। কি হবে? এগ্রিগেশন বেশি হবে। আচ্ছা, আর যদি সোডিয়াম থাকে সে কয়টা নেগেটিভ চার্জকে স্যাটিসফাই করবে? একটা। 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 সে কি করবে? যারা দুইটা করেছিল ওদেরকে ভেঙে দিবে। সোডিয়ামকে এজন্য বলা হয় ডিসপার্সিং এজেন্ট। কি এজেন্ট? ডিসপার্সিং এজেন্ট। Dispersing দুইজনের agent. সাথে ভালো রিলেশন আছে, সোডিয়াম কি করবে? দুইজনকে রিলেশনটা ভেঙে দিবে। মানুষের মধ্যে এরকম আছে না? হয়তো স্যার। হয়। আর ক্যালসিয়াম কি করে? বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে সোডিয়াম যদি বেশি থাকে কোন সয়েলে, তাহলে সে সয়েলটা তোমার হলো পার্টিকেল গুলা কি হবে? তোমার ডিসপার্সড হয়ে যাবে, দূরে দূরে সরে যাবে। তারা এগ্রিগেট ফর্ম করবে না, কোয়াগুলেশন হবে না, অ্যাকুমুলেশন হবে না। সয়েলটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল হয়ে গেলে সয়েলটা কম্প্যাক্ট হয়ে যাবে। কি হবে? সল Compact কম্প্যাক্ট হয়ে যাবে। হয়ে যাবে। যেখানে সোডিয়াম বেশি থাকে ওই সয়েলটাকে আমরা কি বলি? অ্যালকালাইন সয়েল, তাই না? জি স্যার। জি স্যার। অ্যালকালাইন সয়েলের বাল্ক ডেনসিটি বেশি হয়, কম্প্যাক্ট হয়, আর সে ওয়াটার ধরে রাখতে পারবে না, কারণ হচ্ছে তার রুম নাই, অ্যাকোমোডেট করার মতো রুম নাই, স্পেস নাই, পোর স্পেস নাই। আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকলে বেশি হবে বিকজ অফ দেয়ার ইফেক্ট অন সয়েল এগ্রিগেশন। ক্লিয়ার? জি স্যার। গুড গুড। নুসরাত জাহান, জি স্যার। তুমি আসো ক্লাসে? জি স্যার আছি। গুড গুড। ওকে, সয়েল এগ্রিগেশন কোন এগ্রিগেটটা সবচেয়ে ভালো বলো তো? স্যার হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। না, যুক্ত সেটা স্যার। তো বুঝছি। এগ্রিগেট তো অনেক টাইপ আছে না? জি স্যার। গ্রেড আছে, টাইপ আছে। এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো? গ্রানুলার, ক্রাম্ব স্ট্রাকচার, ম্যাসিভ, তারপরে তোমার কি কি আছে? এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো? জি স্যার। মনে নাই স্যার। গ্রানুলার। স্পেসটা যেটা কম হবে সেটা ভালো হওয়ার কথা। এই জন্য তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে কাহিনীটা বুঝতে হবে, মানে বিষয়টা, টেকনিক্যাল বিষয়টা বুঝতে হবে, তাহলে তোমার মনে রাখার কোনো কারণই নেই। তুমি বলতে চাইলেও ইচ্ছে করলেও বলতে পারবে না, এরকম হয়ে যাবে। গ্রানুলার, একজন বলছে গ্রানুলার, যত বেশি জুরজুরে হবে, দানাদার হবে, তত বেশি ভালো। ঠিক আছে? জি স্যার। স্যার যদি ব্লকি হয় নো, যদি তোমার হলো যদি কি বলে এটাকে পিলার শেপ কলামনার হয় নো, আর যদি ক্রাম্ব স্ট্রাকচার হয়, খুবই জোরে হয়, সেটা বেটার। এখন আসো অ্যাভেলেবেল ওয়াটার কন্টেন্ট। ওয়াটার যে আমরা ওয়াটার করতেছি, কতটুকু ওয়াটার অ্যাভেলেবেল, কোনটাকে আমরা অ্যাভেলেবেল ওয়াটার বলবো? ওয়াটার ক্লাসিফিকেশন তোমরা জানো, কনস্ট্যান্ট গুলো জানো। ডেফিনেশন হলো ওয়াটার হেল্ড ইন সয়েল বিটুইন ফিল্ড ক্যাপাসিটি এন্ড উইল্টিং পয়েন্ট। ফিল্ড ক্যাপাসিটি থেকে উইল্টিং পয়েন্ট পর্যন্ত যেটুকু ওয়াটার, এটা হচ্ছে অ্যাভেলেবেল। এরপর উইল্টিং পয়েন্টে গেলে সেই পানি আর অ্যাভেলেবেল না, তাই না? জি স্যার। জি স্যার। উইল্টিং পয়েন্টে গেলে গাছ পানি নিতে পারে না। কেন নিতে পারে না? তালহা মুহাম্মদ, কেন উইল্টিং পয়েন্টে যাওয়ার পরে প্ল্যান্ট ওয়াটার এক্সট্রাক্ট করতে পারে না? কারণ হচ্ছে ওয়াটার মলিকিউলটাকে সয়েল এমন একটা এনার্জি দিয়ে ধরে রাখে, তোমার গাছের রুট সে তার থেকে বেশি এনার্জি এমপ্লয় করতে আর পারে না। বুঝতে পারছি? বুঝতে পারছি? গুড। আর ফিল্ড ক্যাপাসিটি থেকে বেশি যেটা স্যাচুরেশন, ওই পানিটা কেন অ্যাভেলেবেল না? স্যার ওইটা তো চলে যাবে স্যার ড্রেনেজ হয়ে। রাইট রাইট, এটা ফ্রি ওয়াটার, মুভিং ওয়াটার, এটা ড্রেনেজ ওয়াটার। ওয়াটারটাকে গাছ নিতে হলে অবশ্যই সলিউশনে ইন কন্টাক্ট উইথ দ্য পার্টিকেল, কাছাকাছি থাকতে হবে, উইথ দ্য সারফেস অ্যাবজর্ব থাকবে, প্ল্যান্ট রুট তার ইন্টারাকশনের মাধ্যমে অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সে তোমার ডিউ টু দ্য সাকশন ফোর্স সে টেনে নেবে। আর যদি ফ্রি ওয়াটার, যেটা মুভিং ডাউন বিকজ অফ তোমার কি এটা বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে সে পানিটা গাছ নিতে পারে না। তাহলে অ্যাভেলেবল হবে একমাত্র ফিল্ড ক্যাপাসিটি থেকে আপ টু উইল্টিং পয়েন্ট। ফিল্ড ক্যাপাসিটি কত? উইল্টিং পয়েন্ট। ফিল্ড ক্যাপাসিটিতে কত বার থাকে? 1/3 বার, তাই না? তোমরা কি আসো? জি স্যার। ফিল্ড ক্যাপাসিটিতে কত বার অফ টেনশন থাকে পানি? 1/3 1/3 বার। আর উইল্টিং পয়েন্টে পৌঁছা পর্যন্ত আপ টু 15, তাই না? জি তাই না? জি স্যার।
15 এর উপরে আপ টু 31 হচ্ছে পার্মানেন্ট উইল্টিং, ওইখানে তুমি পানি দিলেও আর সে আর নিতে পারবে না, রাইট? তাইলে আমরা অ্যাভেলেবল ওয়াটার বলবো ওয়াটার বিটুইন 1/3 and 15 বার, বলতে পারি না? জি স্যার। ওয়াটার অ্যাভেলেবল বিটুইন ফিল ক্যাপাসিটি এন্ড উইল্টিং পয়েন্ট, এটাও স্যার এই ডেফিনিশন। পার্টটা একটু আরেকবার বলা যাবে? কি স্যার এই পার্টটা একটু আরেকবার বলা যাবে স্যার, ফিল ক্যাপাসিটি থেকে উইল্টিং পয়েন্টে স্যার নেওয়া না নেওয়ার বিষয়টা? তুমি আগে একটু বুঝতে চেষ্টা করো। যখন একটা সয়েল কমপ্লিটলি স্যাচুরেটেড থাকবে, দ্যাট মিন্স এটার ম্যাক্রোপোর এবং মাইক্রোপোর বোথ দ্য পোর স্পেসেস ওয়াটার দ্বারা ফিল আপ থাকবে। যখনই কমপ্লিটলি স্যাচুরেটেড হবে তুমি রেখে দাও, এরপরে কি করবে, ম্যাক্রোপোরের ওয়াটার গুলা ফ্রি ওয়াটার, ড্রেনেজ ওয়াটার বলি, এগুলা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে, নিচে চলে যাবে। সব ম্যাক্রোপোরের পানি চলে যাওয়ার পরে কোন পানি থাকবে, মাইক্রোপোরের পানি থাকবে। এটাকে আমরা বলি ফিল্ড ক্যাপাসিটি, দ্য ওয়াটার কন্টেন্ট ইন মাইক্রোপোর, রাইট? এই সময়ে ওয়াটারকে সয়েল কতটুকু বার অফ টেনশনে ধরে রাখে, 1/3 বার। এখন থেকে গাছ পানি নেওয়া শুরু করলো, পানি নিল, ইভাপোরেশন হলো, ট্রান্সপিরেশন হলো, পানি কমতে থাকলো আপ টু উইল্টিং পয়েন্টে যখন আসলো, অর্থাৎ 15 বারে যখন পৌঁছলো, 15 বার অফ টেনশন, এত স্ট্রং এনার্জি সেটা গাছ আর দিতে পারে না, এর জন্য সয়েল থেকে সে পানিটাকে এক্সট্রাক্ট করে ফুল আউট করে আর নিতে পারে না। এরপরে যত শুকাবে, পার্মানেন্ট উইল্টিং এর দিকে যাবে, তত গাছ আর ওই পানি আর নিতে পারবে না। তাহলে নিতে পারতেছে কোনটা, বিটুইন ফিল্ড ক্যাপাসিটি এন্ড উইল্টিং পয়েন্ট, এজন্য এটাকে বলা হয় অ্যাভেলেবল ওয়াটার ফর প্ল্যান্ট। বুঝাইতে পারছি? জি জি স্যার। তাহলে তুমি এটাকে ফিল্ড ক্যাপাসিটি এন্ড উইল্টিং পয়েন্টের মাঝে পানিও বলতে পারো, 1/3 and 15 বার এর মাঝেও বলতে পারো, হোয়াট এভার ইউ লাইক, তুমি যে কোনো ডেফিনেশন দিতে পারো। তাহলে অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি, দেখো এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি সমান ভলিউমেট্রিক, থিটা মানে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট, মনে আছে? জি স্যার। জি স্যার। ভলিউমেট্রিক স্যার। ওয়াটার কন্টেন্ট এট ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট এট উইল্টিং পয়েন্ট, এই দুইটার মাঝখানে যে ওয়াটার কন্টেন্ট আমরা এটাকে বলি অ্যাভেলেবল ওয়াটার কন্টেন্ট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমরা নাইস একটা ইনস্ট্রুমেন্ট দেখবো, খুব ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিতে চেষ্টা করবা। আমরা সয়েল ওয়াটার মেজারমেন্টের ডিরেক্ট মেথড পড়ছি, কোন মেথড? গ্রাভিমেট্রিক গ্রাভিমেট্রিক মেথড, যেটাকে আমরা ভলিউমেট্রিকে কনভার্ট করতে পারি কিভাবে, বাই মাল্টিপ্লাইং ইট উইথ দ্য বাল্ক ডেনসিটি। এখন আমরা পড়বো একটা ইনডিরেক্ট মেথড অফ মেজারিং সয়েল ওয়াটার কন্টেন্ট। ইনডিরেক্ট মেথডে কিভাবে সয়েল ওয়াটার কন্টেন্ট মেজার করা যায়, এর মধ্যে সবচেয়ে কমন যেটা টেনসিওমিটার মেথড। কি মেথড? টেনসিওমিটার মেথড। এটার নাম দেখে হ্যাঁ, এটার নাম দেখে বোঝা যাচ্ছে টেনশন, সয়েল ওয়াটার টেনশন মেজার করে, মানে দ্য ফোর্স উইথ হুইচ ওয়াটার ইজ হেল্ড ইন সয়েল, যে ফোর্স দ্বারা ওয়াটারটা সয়েলে থাকে সেই ফোর্সটা আমরা মেজার করি। অথবা এটাকে বলে মেট্রিক পটেনশিয়াল। মেট্রিক পটেনশিয়াল, সয়েল ওয়াটার পটেনশিয়াল তোমাদের পড়াই নেই, বাট মেট্রিক পটেনশিয়ালটা শুধু এটুকু বুঝে রাখো, দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন সয়েল পার্টিকেলস এন্ড ওয়াটার, সয়েল পার্টিকেলস এন্ড ওয়াটার, এটা হচ্ছে মেট্রিক পটেনশিয়াল, হুইচ ইজ সয়েল পার্টিকেলের সাথে ওয়াটার, এটাকে কি বলা হয়, অ্যাডহেশন, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা মেট্রিক পটেনশিয়ালটা মেজার করতে পারি একটা টেনসিওমিটার দিয়ে। টেনসিওমিটার দেখো খুবই কেয়ারফুল, কিন্তু তিনটা পার্টস থাকে, তিনটা, 3 মেজর কম্পোনেন্টস of a tensiometer. The first one, the most important one, is a porous cup or a ceramic cup which is permeable to water and not permeable to air. এই সিরামিক কাপটা দিয়ে ওয়াটার পাস করবে কিন্তু এয়ার পাস করবে না। না। বুঝাইতে পারছি? জি স্যার। এয়ার পাস করলে কি সমস্যা, এটা যদি এয়ার আসে কি সমস্যা আমরা একটু পরে বুঝাচ্ছি। টেনশন কমে যায়। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা গুড। প্রেসার কমে যাবে স্যার। হ্যাঁ, ভ্যাকুয়ামটা থাকবে না, গুড। এরপরে আসো সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ম্যানোমিটার গজ অর প্রেসার গজ অর ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। এটা দিয়ে তুমি প্রেসারটা মাপতে পারো, অর্থাৎ যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, লো প্রেসার, যে নিম্নচাপ, সেটা তুমি এটা দিয়ে মাপতে পারো। আমরা এটাকে ম্যানোমিটার গজ বলি, যা ভ্যাকুয়াম গজ বলি, অর প্রেসার গজ, ঠিক আছে? আর এই প্রেসার গজ এবং সিরামিক কাপ, এই দুইটার মাঝখানে কানেক্টিং একটা টিউব আছে, কানেক্টিং টিউব। কি টিউব? কানেক্টিং টিউব। এটা খুবই রিজিড, খুবই স্ট্রং টিউব, এটা ওয়াটার দ্বারা ফিল আপ থাকে। কি দ্বারা?
ওয়াটার দ্বারা ওয়াটার দ্বারা ফিল আপ থাকে, আর এখানে একটা ক্যাপ থাকে হুইচ ইজ এয়ার টাইট। এই ক্যাপটা হবে কি এয়ার টাইট। এখন আসো, মজার বিষয়টা হচ্ছে তুমি যখন একটা ড্রাই সয়েল, কমপ্লিটলি ড্রাই সয়েলে তুমি এটার একটা স্পেসিফিকেশন বলি। এটা সাধারণত 15 সেন্টিমিটার থেকে আপ টু তোমার 60 ইঞ্চি, তার মানে 60 ইঞ্চি মানে কি 120 প্রায় 130 সেন্টিমিটার পর্যন্ত লম্বা থাকতে পারে। বুঝাইতে পারছি? 15 সেন্টিমিটার থেকে আপ টু 60 ইঞ্চি পর্যন্ত লম্বা থাকতে পারে। তাহলে তুমি তোমার যে রুটিং সিস্টেম আছে ক্রপের অথবা ট্রি, ফরেস্টে যাও অনেক ডিপ রুটিং, আবার আমাদের ক্রপে যাও ধরো 15 সেন্টিমিটার 20 সেন্টিমিটার মধ্যে, তাহলে তুমি রুটিং জোনের 1/3 অফ দ্য রুটিং জোন, সরি 2/3 অফ দ্য রুটিং জোন কভার করবে। এরকম রুটিং জোনে মূলের এলাকাতে এটা তুমি সিরামিক কাপটা ইনসার্ট করবা। কি করব? সিরামিক কাপটা ইনসার্ট করতে হবে। ইনসার্ট করলাম। আমার সয়েলটা কি আছে? ড্রাই। সয়েলটা কি ড্রাই ড্রাই, আর 10 সেন্টিমিটার মধ্যে আছে ফুল অফ ওয়াটার। এটা কি আছে? ফুল অফ ওয়াটার। ফুল অফ ওয়াটার আছে। যখন পানিতে তার 10 সেন্টিমিটারের যে এই টিউবটা ফুল আছে, হ্যাঁ এটার ভিতরে তো পানি আছেই, আছে। এখানে কি সয়েল ওয়াটার টেনশন কি? এখানে সয়েল ওয়াটার টেনশন কি 0 নাকি অনেক বেশি? হ্যাঁ টিউবের ভিতরে 0 স্যার। না, এখানে ওয়াটার তো একটা টেনশন থাকে তাই না? হ্যাঁ যখন জি স্যার, zero। ওয়াটারটা এই টিউবের মধ্যে ফুল আছে, কোনো টেনশন নেই, টেনশন 0। তোমাদেরকে এটা পড়াইছি, পকেটে যখন ফুল পকেট টাকা থাকে টেনশন 0। আবার তুমি যখন ড্রাই সয়েলে সিরামিক কাপটা ইনসার্ট করছো, এটা কিন্তু ড্রাই, তার মানে ওখানে সয়েল ওয়াটার টেনশন ভেরি হাই, রাইট? হ্যাঁ আচ্ছা, এখানে এয়ারটাইট ক্যাপ দিয়ে যখন ইনসার্ট করে দিলা, ড্রাই সয়েল কি করবে? এই পোরাস কাপের ভিতর দিয়ে পানিটাকে সে সাক করে, স্ট্রংলি সে পুল আউট করে টেনে নিয়ে যাবে। কেন টেনে নিয়ে যাবে? তোমরা যদি ক্যাপিলারি রাইজ করছো, ড্রাই কন্ডিশনের দিকে, হাই টেনশনের দিকে, 0 টেনশন থেকে ওয়াটারটা মুভ করবে। ক্লিয়ার? জি স্যার। এখন এই ওয়াটারকে, সয়েল যখন ওয়াটারকে টেনে নিয়ে যাচ্ছে, এখানে যেহেতু এয়ার টাইট ক্যাপ আছে, এখানে কি করবে? ভ্যাকুয়াম তৈরি হয়ে যাবে না? পানি কমে যাচ্ছে যেহেতু শূন্যতা তৈরি হবে। জি স্যার। শূন্যতাটা আমরা এই ম্যানোমিটার, এই প্রেসার গজ, ভ্যাকুয়াম গজে আমরা মেজার করব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি কি জানলাম? প্রেসার জানলাম। কি জানলাম? ইন Pressure। বার হতে পারে, মিলি বার হতে পারে, সেন্টিবার হতে পারে, হোয়াট এভার। ধরো বারে আমরা এটার প্রেসার জানলাম। প্রেসার জানার পরে এখন তুমি যদি স্ট্যান্ডার্ডাইজ করো এই সয়েলটাতে ময়েশ্চার কতটুকু আছে, বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এই প্রেসারে কতটুকু ময়েশ্চার আছে, এরকম 5টা সয়েলে 5টা টেনশিওমিটার ইনসার্ট করো। 5টা সয়েল থেকে তুমি জানবা বার অফ টেনশন আর জানবা ময়েশ্চার কন্টেন্ট বাই গ্র্যাভিমেট্রিক মেথড। তাহলে তোমার কাছে একটা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যদি একটা স্ট্যান্ডার্ড কার্ভ করো, একটা অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে থাকবে ময়েশ্চার কন্টেন্ট, এক্স অ্যাক্সিসে থাকবে হলো বার অফ টেনশন। করতে পারি না? জি স্যার। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড কার্ভ। জানো তোমরা স্ট্যান্ডার্ড কার্ভ কাকে বলে বা ক্যালিব্রেশন কার্ভ কাকে বলে জানো তাই না? কথা বলবা? জি স্যার। ঠিক আছে। কার্ভটা করার পরে এরপরে আর আমরা কোন সয়েলে ময়েশ্চার গ্র্যাভিমেট্রিক মেথডে করব না, শুধু একটা সয়েলে যাই তোমার মাঠের মধ্যে এটা ইনসার্ট করা থাকবে, তুমি এই প্রেসারের রিডিংটা নিবা, রিডিং নেওয়ার পরে ওই স্ট্যান্ডার্ড কার্ভে যদি প্লটিং করো তাহলে তুমি কি পাবা? অথবা এক্সেলে যদি y = mx + c, তুমি যদি ওই ইকুয়েশনটা মডেলটা ডেভেলপ করো, আমার কথা শোনা যাচ্ছে? x y x এবং y অ্যাক্সিসে যে ভ্যালু আছে ওইখান থেকে আমরা একটা রিলেশনশিপ স্লোপটা পাই। স্লোপে কি y = mx + c, যেখানে m হচ্ছে স্লোপ। তাহলে স্লোপটা যদি তুমি জানো তাহলে তোমার প্রেসার রিডিং থেকে তুমি ময়েশ্চার কন্টেন্টটা ওই জমি জানতে পারবা। তাহলে আমরা ওই জমির আসলে জানতেছি কি ময়েশ্চার কন্টেন্ট কার থেকে জানতেছি? ফ্রম দা সয়েল ওয়াটার টেনশন। এজন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট মেথড। আর কতক্ষণ সময় লাগে সয়েলে এটা ইনসার্ট করার পরে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসতে, অর্থাৎ ভিতরে এবং বাইরে টেনশন ইকুয়াল হতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা পরে তুমি এখন এখানে টেনশিওমিটার রিডিংটা নিবা। ধরো একটা রাস্তার পাশে জমিতে এটা ইনসার্ট করে রাখলা, এখন ফুলকপি, বাঁধাকপি আছে, আলু আছে, ইনসার্ট করে রাখলা, রেখে জাস্ট
রাস্তা দিয়ে হেঁটে গেলা অথবা মোটরসাইকেল নিয়ে অথবা তোমার প্রাইভেট গাড়ি নিয়ে, কার নিয়ে, জিপ নিয়ে গেলা, আর টেনশন রিডিংটা নিয়ে এসে তুমি বাসায় বসে ময়েশ্চার কন্টেন্টটা জানতে পারবা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই কথাটাকে আমি বলছিলাম। আমি কখন ইরিগেশন দিব একটা জমিতে? আরে যখন দরকার পড়বে, এটা কোনো কথা হলো? এটা তো সবাই জানে। স্যার ফিল ক্যাপাসিটি নিচে চলে গেলে ফিল ক্যাপাসিটির নিচে আসবে মানে 15 বারে যখন আসবে, 15 যখন পানি না আর গাছ পানি নিতে পারতেছে না, রাইট? জি স্যার। এখন কতটুকু পর্যন্ত পানি যাবে ওই জমিটার আমি পানি দিব? কতটুকু? আপ টু 1/3 বার, এর উপরে পানি দিব না। মাইক্রোপোর ফিল আপ হওয়ার পরে পানি আর দিব না। এগুলো আমি বুঝাইছি, বুঝাইনি? জি স্যার। তাহলে কত? 1/3 বার। 15 থেকে কত বারে পৌঁছবে? 1/3 বার। 1/3 বার। তাহলে ওকে, আমি এখন টেনসিওমিটারের সাথে একটা সেন্সর, যেটা অটোমেশন বলছি, ফিট করব। টেনসিওমিটারকে বলবো তোমার যখন 15 বারে আসবে রিডিং, তখন তুমি পাম্পকে সিগন্যাল দিবা যে ভাই আমার এখানে 15 বারে চলে আসছে, তুমি পাম্প সুইচ অন করো, পানি দিতে থাকো। আবার প্রোগ্রামটা এমন ভাবে করে দিব যে টেনসিওমিটার তোমার যখন 1/3 বারে আসবে, সাথে সাথে সিগন্যাল দিবা পাম্পকে যে তুমি সুইচ অফ করো, কারণ আমার পানি 1/3 এ চলে আসছে। এটা কি অসম্ভব? সম্ভব স্যার। বলবো না, 24 ঘন্টাতে ইকুইলিব্রিয়ামে আসার পরে তুমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে রিডিং নিতে পারবা, কোনো সমস্যা নেই। না, যখন পানি যখন দেওয়া শুরু, একবার যখন সেই ইকুইলিব্রিয়ামে চলে আসলো মাঠে, এরপরে পানি দেওয়া শুরু করলে তুমি 1/3 গেলে সাথে সাথে জানাবে সে। না না না, একবার ইকুইলিব্রিয়ামে আসতে তুমি ক্যাম্পাসে আসার পরে প্রথম যখন ক্যাম্পাসে আসছো একটু একটু কান্নাকাটি করছো না? বাসা থেকে আসছো, কালচারাল শক ছিল। যখন ক্যাম্পাসে এসে আস্তে আস্তে সবার সাথে মিশে গেছো, হ্যাঁ, বাসায় গেলে কবে আসবা খালি? কারণ মেয়েদের হলের সামনে কখন দাঁড়াবা, কেয়ার মার্কেটে শো ডাউন করবা কখন, এই অস্থিরতার মধ্যে বাড়িতে তোমার কেউ ধরেও রাখতে পারে না, তাই না? এটা হচ্ছে একবার যখন ইকুইলিব্রিয়ামে আসবে, তখন সে তোমার পানি যাওয়ার সাথে সাথে রিডিংটা কন্টিনিউয়াস সে রিডিং দিবে, যে এখন 15 বার, 14 বার, 10 বার, তারপরে 5 বার, 2 বার, 1 বার, 1/3 বার। তখনই সে যখন সিগন্যাল দিবে পাম্পকে, পাম্প বন্ধ করে দিবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এখানে একটা সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার লস হওয়ার কোনো সুযোগ নাই। আছে? না। এটাই বুঝাইতে চাচ্ছি, তাই তো দেখা যাচ্ছে মানে কি, এটাই বুঝাইতে চাইছি যে এভাবে যদি তুমি ইরিগেশন সিস্টেম ডেভেলপ করো, তাহলে তোমার মাঠে নামা লাগবে না, নদীর পাড়ে, খালের পাড়ে, পুকুর পাড়ে, অন্ধকারের মধ্যে, সাপ বিচ্ছুর মধ্যে, বর্ষার মধ্যে দৌড়াইতে হবে না, শীতের মধ্যে দৌড়াইতে হবে না। কাজ করবে কে? টেনসিওমিটার এন্ড দ্য পাম্প। পাম্প কাজগুলা করবে। আর তুমি মনিটর করবা কোথা থেকে? বসে বসে বাসায়। বাসায় বসে। বাসায় সারাদিন বাসায় বসে থাকবা, কাদা মাটি কোনো কিছু তোমার লাগবে না। যদি একটু মাঠে যায় দেখে আসতে চাও, তোমার শুটেড বুটেড হয়ে তুমি যাইতে পারতেছো, কারণ কাদার মধ্যে তো নামা লাগতেছে না, তাই না? জি স্যার। এবং এটা জানো যে সারা ওয়ার্ল্ডে ফার্মাররা কিন্তু সব সময় শুটেড বুটেডই থাকে, জানো কি না? জানি স্যার। জি স্যার। জানো। এবং একটা ফার্মারের ফ্যামিলিতে যদি 5টা গাড়ি থাকে, একটা চাকরিজীবীর ফ্যামিলিতে কয়টা গাড়ি থাকে জানো? একটাও না। একটা বড় জোর একটা, একজনের একটা করে গাড়ি থাকে, আর একজন ফার্মারের ফ্যামিলিতে তার থেকে 5 গুণ বেশি গাড়ি থাকে। স্যার ওদের হাজার হাজার হেক্টর জমি স্যার। আমেরিকাতে ওরা স্যার স্প্রে করে প্লেন দিয়ে। হ্যাঁ, ওরা প্লেন দিয়ে স্প্রে করে, তাই বলে আমাদের যা আছে আমরা তা দিয়ে ওদের মতো ভালো আমরা শুটেড বুটেড ফার্মার হতে চাই? পারবো না। অবশ্যই পারবো স্যার, আমরা স্মার্ট এগ্রিকালচারিস্ট হবো স্যার। হ্যাঁ, কিন্তু তোমাদের নিয়ে সমস্যা হলো, তোমরা যদি একটানা সারাদিন বাড়িতে বাসায় থাকো, তাহলে তো ঝগড়াঝাটি শুরু করবা। এটা একটা সমস্যা না? এই জন্য মাঝে মাঝে খেতে যেতে হবে স্যার। মাঝে মাঝে সকালবেলা যাইতে হবে। তুমি যদি সকালে, তোমার ফ্যামিলি চাইবে যে এখন 10টা বাজছে, তুমি বাইরে চলে যাও, আর তুমি বাসায় বসে কম্পিউটারে এগুলা করতেছো, বাসায় তোমার ডিস্টার্ব হচ্ছে, একটু পরে চা দাও, কফি দাও, এটা করো এটা করো, জ্বালাচ্ছ, তাহলে তোমাকে চাইবে সে বাসায় বসে থাকতে? না স্যার। চাইবে না। কাজে এটা খেয়াল রাখতে হবে, বেশি স্মার্ট হলে আবার প্রবলেম আছে, ঠিক আছে? মাঝে মাঝে পর্যায়ে থাকতে হবে স্যার। ইয়েস, ওকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার টেনসিওমিটারটা কি শুধুমাত্র ইরিগেশনের ক্ষেত্রে, নাকি আমরা যদি ড্রেনেজ সিস্টেম করি, যেমন ধরেন বর্ষাকালের ক্ষেত্রে
বর্ষাকালের ক্ষেত্রে যদি অতিরিক্ত বর্ষাকাল হয়, মানে বৃষ্টি যদি বেশি হয়, অর্থাৎ ওয়াটার লেভেল যদি হাই হয়, তখন কি করব স্যার? তখন কি টেনশিওমিটার? অ্যাবসলিউটলি, তুমি অবশ্যই ড্রেনেজ ওয়াটার ড্রেনেজ ইনক্রিজ করার জন্য, ড্রেনেজ রেকর্ড করার জন্য, ড্রেনেজ রেট দেখার জন্য টেনশিওমিটার তুমি ইউজ করতে পারো। যখনই ড্রেনেজ তোমার ড্রেন ওয়ার্ক করবে, তখন আস্তে আস্তে টেনশিওমিটার রিডিং বাড়তে থাকবে, বার অফ টেনশন বাড়তে থাকবে। কতক্ষণ ধরে ড্রেনেজ হবে? আপ টু 1/3 বার, তাই না? ম্যাক্রোফোর ওয়াটার যাওয়া পর্যন্ত ড্রেনেজ হবে। ম্যাক্রোফোর ওয়াটার শেষ হয়ে যাওয়ার পরে আর ড্রেনেজ হবে? মনিটর করতে পারতেছো যে আসলে কি ড্রেনেজ হচ্ছে, আসলে কি ওয়াটার মুভ করতেছে। যেমন স্যালাইনিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলি ফ্রেশ ওয়াটার দিয়ে তুমি ফ্লাশ আউট করো, ড্রেন আউট করো, তাহলে তুমি স্যালাইনিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারতেছো, ওয়াটার ড্রেনেজের ক্ষেত্রে ইউজ করতে পারতেছো, ওয়াটার পার্কুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারতেছো, আবার ওয়াটার লেভেল বিল্ড আপের ক্ষেত্রে ইউজ করতে পারতেছো। এটা মাল্টিপল ইউজ আছে, ডিপেন্ড করবে তুমি কোন কোন কাজে, তোমার পারপাস কি, কোন পারপাসে ইউজ করতে চাচ্ছ। বুঝাইতে পারছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে স্যার 15 বার টেনশন থেকে স্যার ওই যে মানে স্যার পিএফ টার ভ্যালুটা কিভাবে বের করে স্যার? ওই পার্টটা স্যার বুঝিনি একদম শুরুতেই। ওকে, আমরা তোমাকে এটার জন্য আমরা গেছিলাম পিএইচ এ গেছি, তাই না? নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমরা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি মেজার করে দেখা যায় 0.00007 আসলো যখন নিউট্রাল কন্ডিশন। এটা একটা আনকমফোর্টেবল একটা নাম্বার, এটা বলা হয় কি বলে এটা ট্রাবলসাম, এটা মানে ভালো নাম্বার না, যে 0.000। এটাকে যদি তুমি লগ কনভার্ট করো, নেগেটিভ লগারিদম 10 বেস লগে কনভার্ট করো, তখন আমরা একটা রাউন্ড ফিগার পেয়ে যাই, ধরো PS7। বুঝাইতে পারছি? জি স্যার। এখন তুমি যদি বার অফ টেনশন এক বারে হলো, আমরা বলছি 1022 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট, তাহলে যদি 15 বার হয় তাহলে 15 ইন্টু 1022 হবে, তাই না? 15,300 হবে, রাইট? জি স্যার। তো এখন যদি তোমার 15 বার সমান 15,300 হয় সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট, এটাকে যদি তুমি পিএফ এ কনভার্ট করো, তখন দেখা যায় এটা 4.2 হয়ে যায়, অনেক ছোট একটা সুন্দর একটা ফিগারে চলে আসে। এই জন্য সেন্টিমিটার ওয়াটার কলাম হাইটটাকে আমরা সেন্টিমিটার ওয়াটার কলাম হাইটে এক্সপ্রেস না করে যদি পিএফ ভ্যালুতে কনভার্ট করি, তাহলে একটা কমফোর্টেবল ফিগার হয়। এই জন্য সেন্টিমিটার ওয়াটার কলাম হাইটকে পিএফ এ কনভার্ট করা হয়। যেখানে ছিল 15,300, সেটা হচ্ছে তোমার 4.2। জি স্যার, বুঝতে পারছি এখন। থ্যাংক ইউ স্যার। গুড গুড। এবার আসো টেনসিওমিটার কাকে বলে। এতক্ষণ আমি সব কথাগুলো বলছি, কি মেজার করা হয়, ইম্পর্টেন্স কি, অটোমেটিক ইরিগেশন সিস্টেমের জন্য কেন বলা হয়, ইরিগেশন স্কেডিউলিং এর জন্য কিভাবে ব্যবহার করা হয়। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার ইনডিরেক্ট মেজারটা কেন বলা হয়, এটা আরেকবার যদি একটু বলতেন। ইনডিরেক্ট মেজারটা বলা হচ্ছে কারণ টেনসিওমিটার দিয়ে কিন্তু তুমি সয়েল ওয়াটার টেনশন মেজার করতেছো, নট সয়েল ওয়াটার কন্টেন্ট। তুমি সয়েল ময়েশ্চার কন্টেন্ট মেজার করতেছো না, তুমি মেজার করতেছো রিডিং দিচ্ছে কি বার অফ টেনশনের সয়েল ওয়াটার টেনশনের রিডিং দিচ্ছে। কিসের রিডিং দেয়? সয়েল ওয়াটার টেনশন। টেনশন। এখন টেনশন যদি তুমি এরকম 5টা, মনে করো 5টা বালতি নিলা, বাকেট নিয়ে ওই 5টা সয়েল নিলা, সয়েল স্যাম্পল গুলোর ময়েশ্চার কন্টেন্টটা তুমি গ্র্যাভিমেট্রিক মেথডে করে নিলা, ময়েশ্চার কন্টেন্ট জানার পর ওইখানে 5টা টেনসিওমিটার ইনসার্ট করো, 5 ধরনের তুমি টেনশন পাইলা ইন বার অর মিলিবার অর সেন্টিবার রিডিং পাইলা। তাইলে যদি তুমি প্লটিং করো, একটা অ্যাক্সিসে তুমি দিবা ময়েশ্চার কন্টেন্ট যেটা তুমি গ্র্যাভিমেট্রিক মেথডে করে নিছো, আর একটা অ্যাক্সিসে দিবা তার বার অফ টেনশন যেটা টেনসিওমিটার থেকে তুমি পেয়েছো। তাহলে তুমি যদি প্লটিং করে একটা লিনিয়ার গ্রাফ তৈরি করো, সেখানে একটা ইকুয়েশন পাবা y = mx প্লাস কি c। তাহলে সেখান থেকে তুমি স্লোপটা জেনে নিলা। এখন এরপরে তুমি যদি শুধু টেনসিওমিটার রিডিংটা নাও, বার অফ টেনশন, সেখান থেকে ময়েশ্চার কন্টেন্ট জানবা না। এক্স অ্যাক্সিসটা যদি তুমি বসাও, এক্স অ্যাক্সিসে কত ভ্যালু, তাহলে y পাবা না। জি স্যার। তাহলে এটা তুমি আসলে ময়েশ্চার কন্টেন্ট জানতেছো ফাইনালি কার থেকে? টেনশন থেকে। টেনসিওমিটার কি মেজার করে? টেনশন। তাহলে টেনসিওমিটার সরাসরি ময়েশ্চার মেজার করে না, সে টেনশন মেজার করে। টেনশন থেকে তুমি স্ট্যান্ডার্ড কার্ভ করে সেখান থেকে তুমি y = mx + c মডেল থেকে তুমি পাচ্ছ ময়েশ্চার কন্টেন্ট। সো এই যে ময়েশ্চার কন্টেন্টটা পাচ্ছ, দিস ইজ নট এ ডিরেক্ট মেথড, তুমি পাচ্ছ ইনডিরেক্টলি ভায়া সয়েল ওয়াটার টেনশন, টেনশনের মাধ্যমে জানতেছো। এই জন্য এটাকে ইনডিরেক্ট মেথড বলা হয়। বুঝাইতে পারছি? জি স্যার। বুঝাইতে পারছি?
জি স্যার। আমি যদি এখন বলি শিহাব কেমন, সরাসরি শিহাবকে যদি জিজ্ঞাসা করি শিহাব তোমার হাইট কত, এটা হলো ডিরেক্টলি জানলাম না। জি স্যার। আর যদি দীপককে বলি, দীপককে দেখা যাচ্ছে দীপক শিহাবের হাইট কত, দীপক যদি সামহাও এটা আমাকে ইনফরমেশন দিতে পারে, এটা হলো ইনডিরেক্ট, তাই না? জি স্যার। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। এরপরে টেনশিওমিটারের সংজ্ঞা বললাম, কি কি ফাংশন কাজ করে ইম্পর্টেন্স বললাম, মেজর কম্পোনেন্টস গুলো বললাম, কোথায় কোথায় ইনসার্ট করতে হবে, ইনস্টল এট দ্য রুটিং জোন, তারপর 2/3 অফ দ্য রুটিং জোন কভার করতে হবে। মাল্টিপল টেনশিওমিটার ইউজ করা যায় যদি তোমার মাল্টি লেয়ার্ড তোমার যদি ফার্মিং হয়, যেমন অ্যাগ্রোফরেস্ট্রিতে নাম শুনছো না, মাল্টি লেয়ার্ড অ্যাগ্রোফরেস্ট্রি, যে তুমি এখানে একটা এই আম গাছ থাকলো, একটা পেয়ারা গাছ থাকলো, তারপরে পেঁপে গাছ থাকলো, এরপরে নিচে থাকলো হলুদ বা আদা, তাইলে মাল্টি লেয়ার্ড হলো না? তাহলে আদা গাছের রুটিং ডেপথ আর পেয়ারা গাছের কি সেম হবে? স্যার স্যার চলে আসছে স্যার। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তুমি একটু অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে রেখে আমাকে পাঠাবা, ঠিক আছে নিলয়? স্ট্যান্ডার্ড Okay, good.